কৌশিক রায়ের ফরেন্সিক অ্যানথ্রোপোলজিক্যাল থ্রিলার সিরিজ তিমির হননের গান থেকে একটি গল্প পড়ছি। গল্পের নাম খোঁড়ো আমার ফসিল। এত রাতে যাচ্ছ কেন মা? বছর 20 ছেলেটি ঘড়ির দিকে তাকিয়ে তার মাকে প্রশ্ন করে। দেওয়াল ঘড়িতে সময় তখন রাত 10:30। বছর 40-এর মহিলা দ্রুত পোশাক পরে তৈরি হয়ে নিয়েছেন। একটা ফোন এসেছিল। আজকে সব সত্যি জানা যাবে। এই সুযোগ ছাড়া যাবে না। জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাকে যেতেই হবে। তিনি চুল আছড়াতে আছড়াতে ছেলেটির গালে চুমু খান। বাবলু, তোমায় তো কতবার বলেছি, আমাদের পেশাটাই এরকম, রাত বিরেতে বেরোতেই হয়। কিন্তু আজ তো আমার জন্মদিন। তুমি তো বলেছিলে আজ তুমি ছুটি নিয়েছো, আমার সঙ্গে সারা দিন থাকবে। বাবলু তার কান্না ভেজা গলাটাকে কিছুটা অগ্রাহ্য করেই কথাগুলো বলে। তাছাড়া মামাও তো বলছে আজ। ভদ্রমহিলা ঘরে উপস্থিত লোকটির দিকে তাকিয়ে বলেন, ভাই বাবলুকে আমি খাইয়ে দিয়েছি, তোর জন্য ভাত তরকারি রান্না করাই আছে, খেয়ে নিস। আর আজ রাতটা সামলে নিস, আমার আজ না গেলেই নয়। বাবলুর মামা কিছুটা শঙ্কিত গলায় বললেন, লোকটাকে তুই চিনিস না, এই রাতে কি যাওয়াটা ঠিক হচ্ছে? তুই আর বোকার মতো কথা বলিস না। আমাদের কাছে কবে চেনা লোক ফোন করে এসব ব্যাপারে? একটা রাতের ব্যাপার। ভদ্রমহিলা তৈরি হয়ে নেন, কাঁধে একটা ব্যাগ নিয়ে নেন, চোখে চশমা, পরনে একটা ছাপোষা সালোয়ার কামিজ। বাবলুর কাছে এসে তিনি কপালে চুমু এঁকে দেন। বিশ্বাস কর বাবলু, আজ না যেতে পারলে আমি সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু যেতেই হবে। একটা রাঘব বোয়ালকে বড়শিতে বেঁধার সময় এসে গিয়েছে। বাবলু বড় বড় চোখে জিজ্ঞাসা করে, আবার একটা রাঘব বোয়াল শিকারে যাচ্ছ তুমি? ভদ্রমহিলা তার ছেলের মাথার চুল এলোমেলো করে দেন। ছেলেটি একটি হাসি ঠোঁটের কোণায় ধরে রেখে বলে, তুমি কিন্তু বলেছিলে প্রত্যেকবার যাওয়ার আগে আমাকে যে মাছ শিকারে যাচ্ছ তার নাম বলে যাবে। ভদ্রমহিলা মৃদু শঙ্কিত হন। এবারে বিপদ বেশি, তোর না জানাই ভালো। না মা, তুমি প্রমিস করেছিলে, না বললে যেতে দেব না। ভদ্রমহিলা নিমরাজি হয়েও তার প্রতিশ্রুতি রাখলেন। ছেলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বললেন। ছেলেটি তার মাকে জড়িয়ে ধরে। তুমি হেরে যাবে না তো? জিততে হবে কিন্তু তোমায়। ভদ্রমহিলা আবার হাসেন। ওরে আমার বীর পুরুষ রে, যদি আমি হেরে যাই তাহলে যুদ্ধটা লড়ার দায়িত্ব তোর থাকলো। তোর গাড়ি ফেভারেট, আমার কলম। আমি পেন দিয়ে লড়ছি, তুই না হয় গাড়ি দিয়ে লড়িস, বুঝলি? প্রমিস মা। বাবলু গলা জড়িয়ে ধরে রাখে। ভদ্রমহিলা বাবলুকে ছাড়িয়ে নেন। তিনি চোখটা মুছে নিজেকে শক্ত করেন। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে একবার তার ছেলের দিকে ঘুরে তাকান, হাত নেড়ে বিদায় জানান। বাবলুও হাসি মুখে বিদায় জানায় তার মাকে। তারপরে ভদ্রমহিলা রাতের অন্ধকারে মিলিয়ে যান। বাবলু খোলা দরজা দিয়ে অনেকক্ষণ বাইরের অন্ধকারের দিকে চেয়ে থাকে। কি রে, আজ তো সকাল সকাল! লালবাজারের ঘ্যাসঘ্যাসে পুরনো লিফটটার দরজায় দোতলায় খুলতেই আয়শা সরাসরি রিজুবাবুর ফায়ারিংয়ের মুখে। আয়শার ল্যাব ডিউটির সেই অর্থে কোনো টাইমিং নেই। সাধারণত সে 12টা নাগাদ তার ল্যাবে পৌঁছয়। রাতে দেরি করেই ল্যাব থেকে সে বের হয়। রিজুদা বার কয়েক আয়েশাকে বারণ করেছে। ফরেন্সিক অ্যানথ্রোপোলজিস্ট আয়েশার উত্তর বরাবরই এক, রিজুদা, আমি মৃতদেহের অন্তিম কিছু অবশিষ্টাংশ নিয়ে তাদের পুরো জীবনের গল্প পড়ার চেষ্টা করি। দিনের বেলা অত হাই হট্টগোলে চিৎকার চেঁচামেচিতে সে গল্প ভালো করে শোনা যায় না।
সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের স্টিফেনও মাঝে মাঝে বেশ অবাক হয়ে আয়েশাকে জিজ্ঞাসা করে, তোমার ভয় লাগে না? আয়েশা একটা শুষ্ক হাসি হেসে বলে, মেয়েদের মরা মানুষের থেকে জ্যান্ত মানুষে ভয় বেশি, বুঝলে? আয়েশার একটা সমস্যাবহুল অতীত আছে, ফলে অনেকেই তাকে ভালো চোখে দেখে না। অথচ রিজুবাবু এই বুদ্ধিদীপ্ত মেয়েটাকে বেশ স্নেহ করেন। তিনি জানেন আয়েশা যা পারে তা অনেকেরই অসাধ্য। তার বস ডিআইজি সাহেব অনেকবার রিজুকে বলেছেন, এই মেয়েটাকে এত রাত অব্দি ল্যাবে আটকে রাখবে না রিজু। বছর 50-এর স্থূলকায় রিজু সামন্ত প্রত্যেকবারই কাচুমুচু মুখে উত্তর দেন, আমি কি আর রাখি স্যার, ও মেয়ে সহজ মেয়ে নয়। অগত্যা স্পেশাল স্কোয়াডের হেড হিসাবে তিনি একজন কনস্টেবলকে মোতায়েন রাখেন, যে প্রত্যেক দিন আয়েশাকে রাত 9টা বেজে গেলে তারপরে গাড়ি করে নিয়ে তার বাড়ি ড্রপ করে আসে। আয়েশার এই দৈনন্দিন রুটিন রিজুবাবুর জানা বলেই আজ সকাল 9:30টায় সে মেয়েকে লিফট থেকে বের হতে দেখে ভূত দেখার মতো আঁতকে ওঠেন। রিজুবাবুর প্রশ্নের উত্তরে আয়েশা বলে, আহা, শুধু কি তোমরাই সকালে অফিসে আসতে পারো নাকি? না, আসতে তো তুইও পারিস, কিন্তু আসিস না, যাতে ডিআইজি এর কাছে প্রত্যেক সপ্তাহে একবার করে এই নিয়ে আমার কথা শুনতে হয়। মোটেই না। ফায়ারিং স্কোয়াডের মুখে তো তোকে পড়তে হয় না। তা আসল কারণটা এবার বল দেখি। কোথাও ডেটিং ফেটিং কি বলে তোদের আছে নাকি? ধুর, কেন কাটা ঘায়ে নুনের ছিটে দাও? জানোই তো আমার কোনো পুরুষকেই ঠিক বিশ্বাস হয় না। আর বিশ্বাস না হলে প্রেমটা হবে কিসে? ছাড়ো, বাদ দাও। আসলে বিকালে মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। আমি অবশ্য তোকে ফোন করতেই যাচ্ছিলাম, বলতাম লোকেশনে ডাইরেক্ট চলে আসতে। এসে যখন পড়েইছিস, চল বেরিয়ে পড়া যাক। এতদিন তো বডিগুলো আমার টেবিলে আসতো, এখন কি আমায় বডিগুলোর কাছে যেতে হবে নাকি? খবর দেখিসনি নিশ্চয়ই। চল, গাড়িতে যেতে যেতে কথা হবে। গাড়িটা শহরের উত্তর দিকে চলতে শুরু করে। সামনের সিটে বসে কনস্টেবল সুশান্ত দ্রুত হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ব্যস্ত অফিস টাইমের ভিড় কাটিয়ে চার চাকাটা নিয়ে যত দ্রুত পারে চলেছে সে। মাঝের সিটে বসে রিজু সামন্ত আর আয়েশা। রিজুবাবু পকেট থেকে মোবাইলটা বের করে ইউটিউবে একটা নিউজ চ্যানেল ছাড়িয়ে আয়েশার হাতে দিল। এই মুহূর্তের সবথেকে বড় খবর, শহরের উত্তরে আজ ভোরে একটি অয়েল ট্যাঙ্কার উল্টে গিয়ে এক বিরাট অগ্নিকাণ্ড ঘটেছে। দুজনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে। ট্যাঙ্কারের চালক ঘটনাস্থল থেকে পলাতক। এখনও অবধি 4 জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে, 3 জন গুরুতরভাবে আহত। আমাদের বিশেষ সংবাদদাতা স্বজন আছে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে। স্বজন? স্বজন, ওভার টু ইউ। স্বজন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ পিয়ালিদি, যেমনটা আমরা সকাল থেকেই আমাদের দর্শকদের দেখাচ্ছি, এখানে একটি বড়সড় অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও 1 ঘন্টার মধ্যে দমকলের 3টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালায়, তবে প্রায় 2 ঘন্টা ধরে সেই আগুন আয়ত্তে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। এলাকার বাসিন্দারা কিন্তু সেরকমটাই জানাচ্ছে। এরপরে সকাল 9টা থেকে এখানে উদ্ধারকর্মীরা এসে তাদের কাজ শুরু করে দিয়েছেন। রাস্তার পাশের যে দেওয়ালটি আছে, আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব একটু জুম করতে, সেটা পুড়ে কালো হয়ে গিয়েছে। স্বজন, তুমি কি ঘটনাস্থলের একটু কাছে যেতে পারো? আমাদের দর্শকদের দেখতে সুবিধা হবে। পিয়ালিদি, সামনে পুরোটাই পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। ঘটনাস্থলের চারদিকে প্রায় 10-12 ফুট রেডিয়াসের মধ্যে পুলিশ কাউকে যেতে দিচ্ছে না। ক্যামেরাম্যানকে জুম করার অনুরোধ জানাচ্ছি। দূরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্যাঙ্কার উল্টে পড়ে আছে, আগুনে পুড়ে সেটা কালো হয়ে গেছে।
রাস্তার উপরে বেশ অনেকটা ঘষতে গিয়ে সেটা রাস্তায় কিন্তু একটা বেশ লম্বাটে গর্ত তৈরি হয়েছে। অন্যদিকে সেটার সামনেই একটি হন্ডা আমেজ গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। সামনেটা একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে, পুরোটাই প্রায় পুড়ে গিয়েছে। যতদূর খবর পাচ্ছি আমরা, দুটি মৃতদেহ ওই গাড়ির মধ্যেই বন্দি। পুলিশ বডি দুটো কখন বের করবে এখনো সে ব্যাপারে আমরা জানতে পারিনি। তবে মৃতদেহ দুটি বের করা হলেই আমরা লাইভ দর্শকদের দেখাবো। ওভার টু ইউ, পিয়ালিদি। এখন আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। আসবো ব্রেকের পর। বিজ্ঞাপনটা চালু হতেই রিজুবাবু আয়েশার হাত থেকে মোবাইলটা নিয়ে নেন। কি বুঝলি? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় সব পুড়ে ছাই। তুমি সেখানেই যাচ্ছ, কিন্তু আমি কি করব বলতে পারো? তোরই তো কাজ। বডি বলতে আর কিচ্ছু নেই, সব পুড়ে কেলে মানিক হয়ে গিয়েছে। ডাক্তার প্রসাদকে সকালে ফোন করেছিলাম, উনি বললেন বডি যখন অবশিষ্ট নেই তার পোস্টমর্টেম কি করব। তুমি বরং হিউম্যান রিমেন্স এক্সপার্টকে নিয়ে চলে যাও, কিছু দেখার হলে ঠিক দেখতে পাবে। তাই তোকে নিয়ে যাওয়া। আজকাল কিন্তু তোমার ডাক্তার প্রসাদ বেশি ফাঁকি দিচ্ছে। রিজুবাবু মুচকি হেসে বলেন, ফাঁকটা ভরতেই তো তোকে ডাকা। আয়েশা হেসে ওঠে। প্রায় ঘন্টাখানেক পর শহরের ব্যস্ত ট্রাফিক পেরিয়ে প্রায় ঘন্টা দেড় পরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছলো গাড়িটা। জায়গাটা তখন লোকারণ্য। স্থানীয় থানার পুলিশ ও বেশ কিছু র্যাফ ততক্ষণে ঘটনাস্থলে গিয়ে ভিড় সামাল দিচ্ছে। আয়েশা একবার জায়গাটা দেখে দুর্ঘটনার সম্ভাব্য কারণটা সে অনুমান করতেই পারে। রাস্তার একদিকটা তখনও খানাখন্দে বিতিকিচ্ছিরি অবস্থা, অন্য দিকটা সদ্য পিচ পড়ে মসৃণ হয়েছে। সম্ভবত ভোররাতে ট্যাঙ্কারের চালক মসৃণ অংশ দিয়ে ফাঁকা রাস্তায় দ্রুত যাচ্ছিল। হয়তো ঘুমের ঘোর, হয়তো নেশার ঘোর। উল্টো দিক থেকে আসা গাড়িটাকে যতক্ষণে খেয়াল করেছে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। রাস্তাটায় গাড়ির আনাগোনা বন্ধ করে দেওয়া হয়েছে। যা অবস্থা, মনে হয় না আজ রাতের আগে স্বাভাবিক হবে। রিজুবাবু গাড়ি থেকে নেমে এলেন। পিছনে আয়েশা তার টুলবক্স নিয়ে রিজুবাবুকে অনুসরণ করে। সুশান্ত সামনের ভিড়কে ঠেলে সরিয়ে রাস্তা করতে থাকে। উৎসাহের আতিশয্যে দু একজন আয়েশার প্রায় গায়ের উপর এসে পড়ে। সুশান্ত তাদের ধমক দিয়ে হাতের রুলটা দিয়ে দুঘা বসিয়ে দেয়। পিছনে ততক্ষণে দুজন র্যাফও এসে আয়েশাকে গার্ড করে। পুলিশের ব্যারিকেড ক্রস করে আয়েশা ঘেরা জায়গাটার মধ্যে প্রবেশ করে। খবরে যতটা দেখাচ্ছিল, এখানে অবস্থাটা আরও খারাপ। একটা গরম ভাব যেন সবাইকে ঘিরে প্রলয় নাচন নাচছে। প্রায় ঘন্টা দুই আগে আগুন নিভে গেলেও গরমের একটা রেশ এখনো বাতাসে রয়ে গিয়েছে। ট্যাঙ্কারটা উল্টে পড়ে চাকা টায়ারগুলো আগুনে পুড়ে আর অবশিষ্ট নেই। একটা কড়া রাবার পোড়া গন্ধ নাকে আসছে। আয়েশা মুখে একটা কার্বন মাস্ক পরে নেয়, হাতে গ্লাভস। ট্যাঙ্কারটা রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মেরে সেটা পেরিয়ে রাস্তার উল্টো দিক থেকে আসা চার চাকার হন্ডা গাড়িটায় গিয়ে ধাক্কা মেরেছিল। এই ধাক্কায় রাস্তার প্রায় অনেকটাই খুবলে উঠে গিয়ে একটা ফুট খানেক গর্ত তৈরি হয়েছে। চারিদিকে ছাই উড়ছে। সমস্ত জায়গাটা, জিনিসপত্র পুড়ে কালো হয়ে গিয়েছে। হন্ডা গাড়িটার মধ্যে দুটো পুড়ে যাওয়া মৃতদেহ তখনও বন্দি। ওই দুটি মৃতদেহ পরীক্ষা করতেই আয়েশার এখানে আসা। আয়েশা আসার আগেই দুজন লোকাল থানার কনস্টেবল গাড়ির দরজা খুলেই রেখেছিল, শুধু মৃতদেহগুলোতে তারা হাত লাগায়নি। আয়েশা খুব কাছ থেকে মৃতদেহগুলো দেখতে থাকে। আলাদা করে সেগুলো চেনার মতো কিছুই অবশিষ্ট নেই। মুখের অংশগুলো পুরোটাই পুড়ে গিয়েছে, খুলির অংশ বেরিয়ে এসেছে, সেটাও পুড়ে ঘোর কৃষ্ণবর্ণ। শরীরের নিচের অংশের চামড়া ও মাংস পুড়ে দগদগে গাঢ় বাদামি রং ধরেছে।
আয়েশার কার্বন মাস্ককে অগ্রাহ্য করেই যেন একটা গাঢ় মাংস পোড়া গন্ধ বারে বারে তার নাকে ঝাপটা মারছে। দুটো মৃতদেহতেই দেখার বিশেষ কিছু অবশিষ্ট নেই। আগুনে পুড়েই যে দুজনের মৃত্যু হয়েছে এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। আয়েশার প্রায় ঘণ্টাখানেক ধরে দুটো মৃতদেহ পরীক্ষা করা হয়ে গেলে দুজন পুলিশকর্মী হন্ডা গাড়িটা থেকে মৃতদেহ দুটি সরিয়ে ফেলে। সেগুলো লালবাজারের ল্যাবে যাবে, প্রোটোকল মেনে একটা রিপোর্ট তৈরি হবে। লোকাল থানার ওসি সুশীল বৈদ্য আর রিজুবাবু সেখানেই দাঁড়িয়ে কথা বলছিলেন। আয়েশাও ধীর পায়ে সেখানে গিয়ে উপস্থিত হতেই রিজুবাবু জিজ্ঞাসা করলেন, "কি রে, কিছু ফাউল প্লে দেখলি?" হন্ডার ড্রাইভার তো মনে হচ্ছে স্পট ডেড। ডান পায়ের টিবিয়া ফিবুলার কোনো একটা ভেঙেছিল। পেছনজনের মৃত্যুর কারণ আগুন। যেভাবে ছিল তাতে মনে হচ্ছিল বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু জখম অবস্থায় সম্ভবত পেরে ওঠেননি। হ্যাঁ, পিছনের দুটো দরজাই জ্যাম হয়েছিল, সুশীল বৈদ্য উত্তর দেন। গাড়ির পুরো স্ট্রাকচারটাই দুমড়ে মুচড়ে গিয়েছে তো। পিছনের দুটো দরজাই জ্যাম হয়ে যায়। আমাদের থানার কনস্টেবল দুজনও টানাটানি করে খুলতে পারছিল না। শেষে এপাশের একটা সাইকেল সারাইয়ের দোকান থেকে মোটা লোহার রড এনে চার দিয়ে দরজা খোলা হয়। আমিও সেইটাই ভাবছিলাম। আয়েশা রিজুবাবুর দিকে তাকিয়ে বলে, "বাকিটা ল্যাবে নিয়ে যাই, পরীক্ষা করে জানাবো। সেই অর্থে ফাউল প্লে তো দেখছি না।" একটা ক্রেন অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। আয়েশার কাজ শেষ হতেই সেটা ধীরে ধীরে ট্যাঙ্কারটা সরাচ্ছিল। পোড়া কঙ্কাল বের হওয়া ট্যাঙ্কারটা যত উপরে উঠছিল তার থেকে ততই কালো ছাইয়ে জায়গাটা ছেয়ে যাচ্ছিল। ঝুরঝুর করে ট্যাঙ্কারটা থেকে ভাঙাচোরা জিনিসপত্র, ছোট যন্ত্রপাতি মাটিতে পড়ছিল। হঠাৎ করে একজন কনস্টেবল কিছু একটা কুড়িয়ে নিয়ে উল্টো দিকে হন্তদন্ত হয়ে হাঁটা লাগলেন। আয়েশা ব্যাপারটা লক্ষ্য করে একটু এগিয়ে আসে। "কি পেলেন?" কনস্টেবল পলাশ একটু থতমত খেয়ে যান। "হাড়, ম্যাডাম।" "হাড়?" "হ্যাঁ, একটা মাঝারি সাইজের। ওই ওরা নিয়ে গেল বডি দুটো। হাড়গোড় তো বেরিয়েই গিয়েছে। মনে হয় এক আধটা খুলে পড়েছে। দেখেনি হয়তো ওরা। আপনি চিন্তা করবেন না, আমি সব দেখে একসঙ্গে পাঠানোর ব্যবস্থা করছি।" আয়েশার ভুরু কুঁচকে যায়। "দেখি হাড়খানা?" "না না ম্যাডাম, আপনাকে নিতে হবে না, আমি দিয়ে আসছি। হাড়টা আমি একটু দেখতে চাইছি।" আয়েশা হাত বাড়িয়ে দেয়। পলাশ ইঞ্চি ছয়েক লম্বা একটা হাড় আয়েশার হাতে দেয়। সম্পূর্ণ নয়, আধ ভাঙা একটা হাড়। আয়েশা কিছুক্ষণ সেটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মাথার ভেতরে যেন একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। "হাড়টা আপনি ঠিক কোথা থেকে পেলেন?" পলাশ যেদিক থেকে এসেছিল সেদিকে গিয়ে ইশারা করলেন মাটির দিকে। "এতক্ষণ ওখানে ট্যাঙ্কারটা ছিল। রাস্তার পাশের অংশটায় ট্যাঙ্কারটা ঘষতে গিয়ে ফুট খানেকের একটা গভীর গর্ত তৈরি হয়েছিল। পলাশ সেদিকেই ইশারা করছিলেন।" আয়েশা দ্রুত সেদিকে ছুটে যায়। সে অগভীর গর্তের পোড়া মাটি হাতড়ে যেন কি খুঁজে চলে। পলাশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি আয়েশাকে বার দুয়েক "কি হয়েছে?" জিজ্ঞাসা করলেও আয়েশা যেন শুনতেই পায় না। ব্যাপারটা রিজুবাবুর চোখে পড়তেই তিনি এগিয়ে এসেন। তিনি এই আয়েশাকে চেনেন। নিশ্চয়ই মেয়েটা কিছু আঁচ করেছে। রিজুবাবু এবারে হাঁক দেন। "এই আয়েশা, কি খুঁজছিস বলবি? আমরাও তো হেল্প করতে পারি।" আয়েশা সংবিত ফিরে পেয়ে রিজুবাবুর দিকে তাকিয়ে বলে, "এখানে খুঁড়তে হবে, এক্ষুনি।" গল্পের পরবর্তী অংশটি শুনতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেল গল্প ভিটিতে। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।